প্রফেসর আসিফ নজরুলের কাছে জানতে চাইবো যে মার্কিন এই প্রতিনিধি দলের এই সফর নিয়ে আপনার কি প্রত্যাশা ছিল বা কোনো প্রত্যাশা তৈরি হয়েছিল কিনা, সেই প্রত্যাশা মিটেছে কিনা, বা আপনি তাদের কাছ থেকে যা আশা করেছিলেন সেরকম কোনো কিছু দেখতে পেয়েছেন কিনা প্রফেসর আসিফ নজরুল? প্রথম কথা হচ্ছে আমি আসলে প্রত্যাশাই করি নাই। আমার কাছে আমি বরং কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলাম যে ওনারা কি বলেন এবং সরকারের পক্ষ থেকে কি বলা হয় বা ওনারা কাদের সাথে মিট করে। একটা জিনিস আমার কাছে কৌতূহল লেগেছে, কারণ এটা অত্যন্ত উচ্চ পর্যায়ের সফর। হ্যাঁ, এখন অত্যন্ত উচ্চ পর্যায়ের সফর তো কোনো কারণ ছাড়া ঘটবে না, নিশ্চয়ই কোনো না কোনো মেসেজ গভর্নমেন্টকে দিতে আসছে, সেটা চাপ দিতে হোক বা মেসেজ দিতে হোক বা কোনো আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাতে হোক, যে কোনো কারণে হোক। এত বড় পর্যায়ে দুজন কর্মকর্তা এত দূর থেকে এমনি খামাখাতো ছুটে আসবেন না। এখন ওনাদের মধ্যে কি আলাপ হয়েছে, ওনাদের মধ্যে দূরত্ব কমেছে কিনা, সেটা আসলে আমরা সরকারের যারা মুখপাত্র আছেন তাদের বক্তব্য বুঝতে পারবো না। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের যারা মুখপাত্র আছেন তারা জনগণের কাছে যে সমস্ত তথ্য দেন অনেক সময় দেখা যায় সেগুলো সত্যি হয় না। আপনার মনে আছে, আমি চট করে অনেক ঘটনা মনে করতে পারবো না, কিন্তু একটা ঘটনা আপনার মনে আছে যে করোনার টিকা বিক্রির সময় বললো হাঙ্গেরি না কোন দেশ, হাঙ্গেরি নাকি কোন দেশ বাংলাদেশ থেকে কিনতে চেয়েছে, পরে জানা গেল ওটা মিথ্যা কথা। একদম পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী বলেছিলেন যতদূর মনে করতে পারি। এরকম অনেকগুলা ঘটনা আছে, আমি রেডি থাকলে আপনাকে বলতে পারতাম যে ওরা একরকম বলে, পরে দেখা যায় আসলে অন্য পক্ষ থেকে জানা যায় ঘটনাটা ওইভাবে ঘটে নাই। তো ওনারা বলেছে দূরত্ব কিছুটা কমেছে, এটাতে আমি মনে করি না কোনো কিছু প্রমাণ বা অপ্রমাণ হলো। আসলে কি আলাপ হয়েছে এটা যারা আমেরিকা বা ইউরোপের পরবর্তী কর্মকাণ্ড থেকে বোঝা যাবে। আমি শুধু একটা মনে হয় যে আজকে আপনার যে দুজন এসেছেন ওরা চলে যাওয়ার পর যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে একটা কথা বলা হয়েছে যে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আমেরিকা কার্যকরভাবে আপনার ইনভলভ থাকবে। প্রক্রিয়া কার্যকর শব্দটা আমার মনে আছে, কার্যকরভাবে ইনভলভ থাকবে। তো আমার কাছে তো মনে হয় না অবস্থান খুব বেশি পরিবর্তন হয়েছে। আর একটা কথা হচ্ছে দূরত্বটা যে কমেছে, আপনার সরকারি দুজন লোক সালমান রহমান সম্ভবত আরেকজন বোধহয় একজন বলেছেন, তো এটা কিসে দূরত্ব কমেছে আমি এটা বুঝলাম না। মানে আমেরিকা বলছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে, তো আমেরিকা কি এখন বলছে অবাধ আর সুষ্ঠু নির্বাচন করতে হবে না? না প্রফেসর আসিফ নজরুল, এদিকে দূরত্ব কমাতে যাচ্ছে। প্রফেসর আসিফ নজরুল, আমরা যদি বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস যে মানে একদম তারা যেরকম ছাপিয়েছে সেরকম যদি আমি পড়ি, তাহলে এটা উনারা বলেছেন, আমি পড়ছি, বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার গুরুত্বের উপর জোর দেওয়ার পাশাপাশি নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ইত্যাদি ইত্যাদি। তার মানে তারা যে একসঙ্গে কাজ করতে চাইছেন সেটি সরকারের সঙ্গেই একসঙ্গে কাজ করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র, মানে আমার পার্টি সেরকমই আর কি। জি, আপনি যদি কোনো দেশে ইলেকশন প্রক্রিয়া করতে চান আপনি কি সরকারের সাথে কাজ করবেন না বিরোধী দলের সাথে কাজ করবেন? কারণ এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে যেই পদক্ষেপগুলো নিতে হবে বলে বিভিন্ন কথা চালু আছে, যেমন আপনার নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশনের পুনর্গঠন, নির্বাচনী আইনের পুনর্গঠন, মাঠ প্রশাসনে আপনার পুনর্বিন্যস্তকরণ, তারপর অবাধ প্রচারের সুযোগ সুবিধা দেওয়া, বাক স্বাধীনতা দেওয়া, এগুলো তো প্রত্যেকটা তো সরকারের করায়ত্তগত বিষয়। সরকারের সাথেই তো কাজ করতে হবে, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে তো এটাই বলতে হবে। আপনি যদি বলেন যে আমি বিরোধী দলের সাথে কাজ করবো সরকারের সাথে না, তাহলে তো আপনি সরকার পতনের উস্কানি দিচ্ছেন। তো এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। আমরা আসলে এই ব্যাপারগুলা পুরোপুরি মানে বুঝতে পারবো হচ্ছে ইন কোর্স অফ টাইম। এখনই যেটা ঘটছে বা এখনই যতটুকু মতৈক্য বা মতানৈক্য হয়েছে সেটা আমরা এখনই বুঝতে পারবো না। ইনফ্যাক্ট আমরা আরো আগে হলেও বুঝতে পারতাম না। আপনি যে প্রসঙ্গগুলো টেনেছেন, আমাদের প্রধানমন্ত্রীকে অনেকে বলেন উনি অত্যন্ত স্মার্ট, অত্যন্ত সুচারুভাবে সবকিছু পরিচালনা করেন। আমার মাঝে মাঝে মনে হয় উনি সব ক্ষেত্রে স্মার্ট না। ধরেন প্রথম উনি যে প্রতিক্রিয়াগুলো দেখিয়েছেন, আপনি কিন্তু একটা কথা বলেন নাই, সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে উনি বিবিসির সাথে বলেছেন আমেরিকা আমাকে আর ক্ষমতায় রাখতে চায় না, বিবিসির সাথে, ডোমেস্টিক অডিয়েন্স না। তো উনি ওই যে তখন ওইভাবে যে রিঅ্যাক্ট করেছেন, এখন উনি আর ওইভাবে রিঅ্যাক্ট করবেন না, কারণ ইন কোর্স অফ টাইম মানুষ তো অভ্যাস হয়ে যায়। ফলে আমার মনে হয় ওই রিঅ্যাকশনটা থেকে আমার মনে হয়েছে যে মতানৈক্যের জায়গাটা অনেক বড়। না হলে একজন প্রধানমন্ত্রী বিবিসি কে এটা বলতে পারেন না, সংসদে বলতে পারেন, জনসভায় বলতে পারেন, দেশের সাংবাদিকদের বলতে পারেন, বিবিসি ইন্টারন্যাশনাল অডিয়েন্স এবং ইংরেজিতে বলেছেন কথাটা উনি, বুঝতে পারছেন? কাজে আমার মনে হয় না এত বড় মতানৈক্য কোনো কারণ ছাড়া হঠাৎ করে দূর হয়ে যাবে। হয়তো তারা একটা প্রসেস নিয়ে আলোচনা করছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি যদি আবার প্রথম প্রশ্নতে ফিরে আসি, আপনি বলছিলেন যে আপনার কোনো প্রত্যাশা তৈরি হয় নাই, কিন্তু আপনি একদম অঙ্ক কষে বলছেন যে যে মতানৈক্য ছিল সেই মতানৈক্য আছে এবং আপনি বুঝতে পারছেন যে সেই মতানৈক্য তো মানে দূর হয় নাই। মানে আপনি যদি আপনার জায়গা থেকে বা আপনার বিশ্লেষণের জায়গা থেকে একটু আপনি বলতেন যে কেন আপনার এরকম মনে হলো যে সেই মতানৈক্য একটা ছিল, এটা বড় হয়েছে, এটা দূর হয় নাই? জি, আমি প্রথমে বলি প্রত্যাশা ছিল না বলতে বুঝাইছি কি আমি যে এই সফরেই কিছু অর্জিত হবে এরকম প্রত্যাশা ছিল না।
আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্রসেস। আমেরিকা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের চাপ দিচ্ছে, যে কোনো কারণে হোক, তার নিজের স্বার্থে হলে চাপ দিচ্ছে। এই চাপের প্রক্রিয়ায় এই সফরটা সবকিছু বদলে ফেলবে আমরা সাথে সাথে জানতে পারবো, এই ধরনের কোনো প্রত্যাশা আমার ছিল না। আমার মনে হচ্ছে এই প্রক্রিয়াতে এই সফরটা কোনো একটা ভূমিকা রাখবে। কি ভূমিকা রাখবে সেটা নিয়ে আমার কৌতূহল ছিল। সেই কৌতূহল আমার পুরাপুরি মিটে নাই, এই দুই পক্ষের বক্তব্য থেকে মিটে নাই। হয়তো আমরা ইন কোর্স অফ টাইম পরবর্তীকালে আরো বিভিন্ন ধরনের যে পদক্ষেপ আসবে বা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসবে সেখান থেকে বুঝতে পারবো, এটা বুঝাতে চেয়েছি। আর এটা হচ্ছে মতানৈক্যটা দূর হয়নি কেন আমি বলতে চাচ্ছি, মতানৈক্য দূর হওয়ার মতো সরকারের পক্ষ থেকে একটা কাজই করা হয়েছে, যে বিরোধী দলকে এবার জনসভা করতে বাধা দেওয়া হয় নাই, পুলিশের পক্ষ থেকে মানে ওই পরিমাণ অসহযোগিতা করা হয় নাই। সো আপনি যদি অ্যাটমসফিয়ার দেখেন তাহলে কিছুটা কোয়ালিটিভ, অতি সামান্য কোয়ালিটিভ চেঞ্জ হয়েছে। সেটার কারণে এত বড় মতানৈক্য নির্বাচন অবাধে সুষ্ঠু করা সেটা দূর হয়েছে বা হয় নাই সেটা সম্পর্কে আমি নিশ্চিত না। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, মতানৈক্যটা অনেক বড় এবং এটা এত অল্প সময়ে এবং অত্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ ছাড়া দূর হওয়ার কথা না আমার ধারণা। প্রফেসর আসিফ নজরুল, আমি আপনাকে এখন যে বিষয়টা জানতে চাইবো, যে ওইটারই একটা সম্পূরক প্রশ্ন, কিন্তু আপনার উত্তর শোনার পরে আমি আবার একই প্রশ্ন নিয়ে ডক্টর শামসুল আলমের কাছে যাইবো। সেটি হচ্ছে যে সরকারি দলের কেউ কেউ এটি দাবি করছেন, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটি বা সাংবিধানিক কোনো সংস্কারের প্রসঙ্গটি আলোচনায় আসে নাই, তাহলে এটা একরকম সরকারের বিজয় হয়েছে, কারণ বাকি সবগুলি তো মেনে নেওয়া সম্ভবই, এবং আমরা একটি ভালো নির্বাচন করব, আওয়ামী লীগ যদি এই অবস্থান নেয় তাহলে বিএনপির এখন কি করার আছে, এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। আমরা একই প্রসঙ্গে প্রফেসর শামসুল আলমকেও একটু শুনতে চাইবো। দেখেন, এই সমস্ত কথা যদি আওয়ামী লীগ 2016 সনে বলতো তাহলে আমরা নাগরিক সমাজের মানুষ হিসাবে বিশ্বাস করতাম, এবং আমরা 2018 সনে বিশ্বাসও করেছিলাম। আমার মনে আছে আমরা সবাই বিরোধী দলকে বলেছি নির্বাচনে অংশ নেওয়া, প্রাইম মিনিস্টার নিজে অ্যাসিউরেন্স দিচ্ছেন, উনি নিজে আলোচনার টেবিলে অ্যাসিউরেন্স দেওয়ার পরে 2018 সনে যে জঘন্য নির্বাচন হয়েছে, এবং এটা জঘন্য নির্বাচন ব্যাখ্যা করতে অনেক ব্যাখ্যা দিতে পারি। এখানে আপনার বিবিসির ফুটেজটা আপনার মনে আছে, আপনার টিআইবি রিপোর্ট মনে আছে, সুজনের অ্যানালাইসিস মনে আছে, সরকারের মন্ত্রীদের বক্তব্য মনে আছে আপনার, এবং আপনার এই যে সরকারের যে সহযোগী রাশেদ খান মেনন, তারপর আপনার ওই যে দিলীপ বড়ুয়া, তারপর শেখ শহীদুল ইসলাম, তারপর জাতীয় পার্টির মুজিবুল হক, তাদের বিভিন্ন বক্তব্য মনে আছে আপনার, মাহবুব তালুকদারের বই মনে আছে আপনার। তো এত বড় একটা ধোঁকাবাজির পর, আমি বলবো এটা ধোঁকাবাজি, যে আমরা নিজেরাও কনভিন্স হয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে অন্তত গ্রহণযোগ্য মাত্রায় কারচুপি করলেও মোটামুটি নিরপেক্ষ করবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে নির্বাচন হয়নি। আমি একদম অনেস্টলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস থেকে বলছি, কোন রকম চালাকি বা অতিশয়োক্তি করে না। এখন আপনি বলতে পারেন একটু ছোট্ট করে 2 পয়সা দিব নাকি এইটা বলার জন্য, যে মানে মাহির টু পেন্সেস, যে এখানে আসলে বিএনপির দায়টাও কি একটু যে বলা হয়, এটাও কি আপনি বিশ্লেষণ করবেন? 3 জন একাধিক প্রার্থী দেওয়া, ইলেকশনে না থাকা, পালিয়ে যাওয়া, মানে ভোটের এজেন্টদের কেউ মাঠে না থাকা, অনেক কিছু আছে। হ্যাঁ, কিন্তু মেইনলি আপনি বলছেন যে ধোঁকাবাজির নির্বাচন, এইখান থেকে বলছেন। এটা কিছু তো বিএনপির দায়িত্ব আছে, কিছু সবারই দায়িত্ব কিছু না কিছু থাকে, মূল দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। এখন এইভাবে 2018 সালে ইলেকশন করার পর সরকার বলবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এটা কেউ বিশ্বাস করবে? আমি নিজে কখনোই বিশ্বাস করব না, এবং খালেদ আপনিও জানেন, আপনিও বিশ্বাস করবেন না। আওয়ামী লীগের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়া এখন খুবই কঠিন, খুবই কঠিন। বিএনপি থাকলে এই অবস্থাতে বিএনপির পক্ষেও কঠিন হতো, এই অবস্থায় থাকলে। হ্যাঁ, এখন সমস্যা দাঁড়িয়েছে কি, ধরেন আমেরিকা কি প্রথম থেকে শেষ পর্যন্ত একবারও বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে? কখনো তো বলে নাই, বলেছে অবাধ ও সুষ্ঠু। এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে পরিচালনা করা সম্ভব সেটা আমেরিকা তো অবজেক্টিভস এর কথা বলেছে, প্রসেসের কথা বলে নাই। প্রফেসর আসিফ নজরুল, আমরা আবার আসবো আপনার কাছে, শুধু আপনি একটা লাইন এই পর্যায়ে একটু পরিষ্কার করে রাখবেন যে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দিতে পারবে না এবং বিএনপি থাকলেও পারতো না, এটা কি একটু ইলাবোরেট করবেন কিনা 2 লাইন নিয়ে? আমি বলতে চাচ্ছি আপনি এই অবস্থাটা হচ্ছে, আপনি যখন একচেটিয়া ভাবে প্রশাসনে, পুলিশে, সরকারি প্রচার মাধ্যম, সরকারি বেসরকারি প্রচার মাধ্যমে, অর্থ বিত্তে, ক্ষমতায় 15 বছর যাবৎ আপনি যে মনোপোলাইজ একটা অবস্থা করেছেন, যে অসীম শক্তিশালী অবস্থান করেছেন, এত বড় স্যাক্রিফাইস করে বিরোধী দলের এইরকম বিশাল কোন আন্দোলনের তীব্রতা নাই, এরকম একটা অবস্থাতে আপনি একদম নিজে নিজে এরকম দিয়ে দিবেন আওয়ামী লীগ বা বিএনপি এরকম কোনো মহৎ দল না, এইরকম একটা সুবিধাজনক অবস্থায় থেকে একমাত্র আমেরিকার চাপের কারণে, আমেরিকার চাপ না থাকলে তো এই যে আজকে জনসভা যে করতেছে এটাও করতে দিত না।